শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা আজ আমার কাছে ভুল মনে হচ্ছে। তার যথেষ্ট কারণ আছে। অনুরোধ রইল ফাহাদ স্যার এবং তার কলিগদের কথাগুলো শোনা। আর এটা বলার কারণ হলো ফাহাদ স্যার কথা বলার সময় তার নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। হোয়াটসঅ্যাপ ভাই লোক দিস ইজ হৃদয়। আজ কথা বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আজ যেটা নিয়ে কথা বলবো সেটা প্রতিটি মানুষকে ভাবতে বাধ্য করবে। একজন শিক্ষক হলো এমন একজন ব্যক্তি যিনি ভালো মানুষ গড়ার কারিগর। অভিভাবকদের পরেই আমরা শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকি। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা মনে হয় ভুল। শিক্ষকরা শিক্ষার্থীদের মন গঠনে, তার সম্ভাবনাকে লালন করতে এবং জ্ঞানের প্রতি কৌতূহল ও আবেগকে প্রজ্বলিত করতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। তারা কেবল শিক্ষাবিদই নয়, তারা হলো শিক্ষার্থীদের জন্য পরামর্শদাতা এবং অনুপ্রেরণাদাতাও। শিক্ষকের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করবে তাকে সম্মান করো। নবী রাসূলদের পর সব থেকে বেশি মা বাবাদের সব থেকে বেশি সম্মান দেওয়া হয়, তারপরেই শিক্ষকের সম্মান দেওয়াটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা আজ আমার কাছে ভুল মনে হচ্ছে। তার যথেষ্ট কারণ আছে। মেরুদণ্ডহীন মানুষ যেমন দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষাবিহীন জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর সেই জায়গায় শিক্ষকদের গায়ে হাত দেওয়া হয়, তাও আবার বাংলাদেশে, তাও আবার সামান্য পুলিশ তাদের গায়ে হাত দেয়। সেই জায়গায় মানুষ আবার কিভাবে জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে? অনুরোধ রইল ফাহাদ স্যার এবং তার কলিগদের কথাগুলো শোনা। আর এটা বলার কারণ হলো ফাহাদ স্যার কথা বলার সময় তার নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। আমি গল্পটা থাকলে বলি। 31 তারিখ বুধবার আমি ক্লাস নিচ্ছিলাম আমার অফলাইন ব্যাচে। তখন কটা বাজে জানিস? 10:40। হ্যাঁ, 10:40 বাজে। রিপন স্যার তখন তো আপনি আসছেন ক্লাসে, আমি আর আপনি ক্লাসে ছিলাম। রিপন স্যার ইংলিশ ভার্সনে ক্লাস নিচ্ছিলেন, ইংলিশ ভার্সন অফলাইন ব্যাচে। আমি বাংলা ভার্সন অফলাইন ব্যাচে এইচএসসি 26 ব্যাচে ক্লাস নিচ্ছি। ক্লাসের মাঝখানে অন্তত পক্ষে 25 জন পুলিশ ঢুকলো অফিসে, আমাদের অফিসে, এবং এসে বললো যে আমাদেরকে খোঁজ করলো, আমাদের সাথে কথা বলতে চাইলে, এবং আমাকে শেষ পর্যন্ত বললো যে ওসি সাহেব আপনার সাথে কথা বলবেন। এটা বলে আমাদেরকে অফিস থেকে নিয়ে গেল, এবং অফিস থেকে নিয়ে যাওয়ার পর আমাকে এবং সানিকে নিয়ে গেল অফিসে। তারপরে ঘটনা সানি বলুক। হ্যাঁ, সানি বলুক তারপরে ঘটনা। আমরা হচ্ছে আসলে কি বলবো, কথা বলতে পারতেছি না। আসলে কিছু জিনিস স্মরণ করে এই কয়েকদিন ভিতরে ছিলাম, আমরা যখন যেখানে ছিলাম অনেক পরিবারের, মানে হাজার হাজার পরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে। কত বাবা মায়ের কান্না, তোমাদের কত, বা যারা এখানে দেখতেছেন কতজনের সন্তান নাই, ভাই বোন নাই। মানে আমরা যখন, মানে তাদের কথাগুলো খুব বেশি মনে পড়তেছে, যাদের জীবন গেছে। আমরা তো দিন শেষে বাবা মায়ের কোলে ফিরতে পারছি, বাবা মায়ের কোলগুলো খালি হয়েছে। যাই হোক, ওই দিনের ঘটনাটা হচ্ছে আমাদের অফিস থেকে অফিসে আসলো ওনারা, এসে কথাবার্তা বলার পর অফিস থেকে আমাকে এবং স্যারকে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমাদের অফিসের পাশেই রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা। তো এখান থেকে আমরা বলতেছিলাম যে কি বিষয় বা কি প্রয়োজন। তা বললো যে ওসি স্যার একটু কথা বলবেন আপনাদের সাথে। ফাঁক স্যারকে বলতেছিল আপনাদের সাথে কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই, চলেন যাই। তো একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পর ওনাদের গাড়ি আসে। গাড়ি আসার পর পুলিশের ভ্যানে, যে সিটে বসেছিলাম এই সিটে প্রথমবারের মতো বসছি আমরা। তো পুলিশের ভ্যানে করে আমাদেরকে নিয়ে গেল থানায়। থানায় যাওয়ার পরে, থানায় ঢোকার পরেই একটা কথা বলতে, মানে এটা অনেক প্রাউড ফিল হয়। থানার গেটের সামনে একটা স্টুডেন্ট ছিল আমাদের। হ্যাঁ, যে একজন স্টুডেন্ট, যুবরাজ। প্রাউড ফিল হয় আসলে, হ্যাঁ প্রাউড ফিল হয় আসলে। দেখে আমরা যে পুলিশের উপরে লাগাতার আক্রমণ করতেছি না, সব পুলিশ তো এক না, সবার ফ্যামিলি তো এক না, সবাই সব রকম হয় না। ও পুলিশের ফ্যামিলির, ওর বাবা পুলিশ, ও দৌড়ে আসলে ছুটে আসছিল, ওর আপ্রাণ চেষ্টা করছে যেন আমাদেরকে না আটকায়। ও হয়তো সিচুয়েশনটা বুঝতে পারতেছে। তখন আমরা আশ্বস্ত ছিলাম যে আমরা তো ওই লেভেলের কোনো ক্রাইম করি নাই যে আমাদেরকে আটকিয়ে রাখে। তো আমাদের ওই টুকু বিশ্বাস ছিল যে হয়তো ওসি স্যার আমাদেরকে বলবেন যে স্টুডেন্টদেরকে একটু বোঝান, তারা যাতে এগুলো ভাঙচুর এগুলোতে না যায়, স্টুডেন্টদেরকে ইনকারেজ করেন। আমরা এইটুকু এক্সপেকটেশন আমাদের ছিল। তো আমরা যখন অফিসে গেলাম, ওখানে শুধু ওসি স্যার না, ওসি স্যারের ঊর্ধ্বতন আরো কয়েকজন কর্মকর্তা বসা ছিল। তো ওখানে যাওয়ার পর আসলে ওইভাবে কথা বলার সুযোগ আর পাইনি, কথা বলার সুযোগ পাইনি। ফার্স্টে আমি আর স্যার গেলাম, দুজনের সাথে কিছু খারাপ ব্যবহার, মুভস দিয়ে হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, কিছু বাজে ব্যবহার আমাদের সাথে হয়েছে। তখন যখন আমাদের অফিস থেকে নিয়ে গেছি, তোমাদের অফিসে তখন আমাদের অফিস স্টাফ যারা প্রায় ম্যাক্সিমাম সবাই ছিল, তো তারা সাথে সাথে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে তখন কেউ তো আর বসে থাকতে পারেনি। আমরা হয়তো গেছিলাম সাহস নিয়েছে, কারণ আমরা তো অপরাধ করি না, কিন্তু ওনারা তো চিন্তিত, কারণ যে পরিমাণে গুম হত্যা হচ্ছিল। তো সাথে সাথে আমাদের এমডি স্যার এবং রিপন স্যার
প্রথমত দুজন দৌড়ে চলে গেল, দুজন একদম দৌড়ে চলে গেল আমাদের সাথে সাথে। কিছুক্ষণের মধ্যে দেখলাম ওনাদের। একবার আমরা ফিল করতেছিলাম রুমের বাইরে কেউ আছে, গেটটা একটু খুললো, আমি সাইড দিয়ে হালকা একটু দেখতে পাচ্ছিলাম যে রিপন স্যারকে আমি দেখতে পাচ্ছি, রিপন স্যার আসছে। তার কিছুক্ষণের মধ্যে ওসি বললো যে কারা আছে ওনাদের দুজনকে ভিতরে আন। ওনারা দুজন ভিতরে গেল। ওনাদের এজ তো আপনারা যারা দেখতেছেন সবাই কল্পনা করতে পারেন। তো ওনাদেরকে যাচ্ছে তাই গালিগালাজ ভাষা ব্যবহার ওনাদের সাথে হয়েছে। ওনাদের তো যদি স্টুডেন্টদের সাথে থাকা যদি অপরাধ হয়, সেই জায়গায় আমরা অপরাধ। ওনারা আমাদের বাবার বয়সে, ওখানে যারা ছিল কেউ ওনাদের থেকে বয়সে বেশি ছিল আমার কাছে মনে হয়। ওনাদের সাথে কথা বলা, ওনাদের সাথে যে ব্যবহার করি, কিছুক্ষণ পরে ক্যামেরা দিয়ে দেখতে পাইলো বাইরে আরেকজন দাঁড়ায় আছে। তো ভিতরে একজন এসে বলতেছে কি যে বাইরে আরেকজন আসছে। কি না বলে মন্ডিয়াল এসে বলে আনেন ওনাকেও ভিতরে। স্যার গেল। স্যারের আমার বাবার 2-3 ব্যাচ জুনিয়র হচ্ছে স্যার, আমার বাবা। তো স্যার গেল। স্যার যে প্রতিষ্ঠান বিলং করে বুয়েট, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পাবলিকের ভিতরে আমরা যে টপ লেভেল সবার যেটা স্বপ্ন থাকে, বুয়েট 97 ব্যাচের স্যার গেল, পরিচয় দিল যে এখানকার, আমরা এখানে আসছি। মানে আমরা এতবার তাদেরকে সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটু প্লিজ আমাদের কথাটা শুনেন, আমাদের অ্যাক্টিভিটিসটা দেখেন, আমরা কোথায় গিয়েছি, কি করেছি, স্টুডেন্টদের সাথে এখানে আমাদের ইনভলভমেন্ট কতটুকু, কোন জায়গাটা স্টুডেন্ট করেছে আর কোন জিনিসগুলো স্টুডেন্ট করে নাই, কোন সম্পদ, রাষ্ট্রীয় সম্পদগুলো স্টুডেন্টরা ভাঙছে আর কোথায় স্টুডেন্টরা যায় নাই, আমরা কোন জায়গাতে ছিলাম, বলার কোনো সুযোগ দেয়নি। স্যারকেও ফিজিক্যালি টর্চার করছে। এই যে ব্যবহারগুলো, মানে একটা আতঙ্কে ছিলাম। এবং সবার শেষে ওরা হচ্ছে আমাদের ফোনগুলো সার্চ করতেছিল অনবরত। তো সবার শেষে এই যে আমাদের ছোট ভাই, আমাদের অফিসের, ও মানে বলা চলে যে আমাদের সবার অনেক আদরের, অফিসের যে কোনো কিছু হইলেই সবার আগে আমরা রাজকে খুঁজি, সবার আগে হচ্ছে আমরা রাজকে খুঁজি। হ্যাঁ, অফিসে যতবার রাজ শব্দটা উচ্চারণ হয়, এটা আসলে আমাদের অফিসে কেউ আসলেই বুঝতে পারবে। তো সর্বশেষ ওকে অফিস থেকে নিয়ে গেল। অফিস থেকে নিয়ে যে ওকে আমাদের সাথে একটা কথা খুব কানে বাজে, আমি মাঝে মানে হয় না যে খারাপ সময় গেলে ঘুমের ভিতর দুঃস্বপ্ন, ওকে যখন প্রথম আমাদের পাশে আনলো ততক্ষণ আমি ফার্স্ট খুব ভাবে আহত, আমরা বুঝতে পারতেছিলাম, শুয়েছিলাম। ও পাশে এসে বলতেছে ভাই আমাকেও কি মারবে। কথাটা মানে এরকম ভাবে ও যখন বলতেছিল ওর চোখ সলমল করতেছে, আমাদের চোখ দিয়ে তখন অনবরত পানি বেরোচ্ছে। ওর ফিরে এসে বলতেছে ভাই আমাকেও কি মারবে। তখন আমি বলতেছি কি যে দেখ আমাদের হাত তো কিছু নাই, তবে মনে হয় না আর কাউকে টর্চার এই লাইন থেকে আমি বলি, ওই দিন রুমের মধ্যে কি হয়েছে, আমাকে আর সানিকে যখন ফার্স্ট টাইম নেওয়া হলো রুমের মধ্যে, ওই দিন রুমের মধ্যে কি হয়েছে এটা আমি বর্ণনা করতে চাই না। এই নৃশংসতা কি হয়েছে আমার শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে। আমরা এই ক্ষত চিহ্নের বিবরণটা আমি এখন বলতে চাচ্ছি না, এটা কোন এক সময় বলবো। আমি তখন আল্লাহর কাছে আমি একটা রিকোয়েস্ট করছি যে আল্লাহ তুমি যদি বিশ মিনিটের মতো মারা গেছে এবং এই 20 মিনিটে স্যার এগুলা কথা বলবে স্যার এগুলা আমি আসলে ফিজিক্যালি টর্চার নিতে পারি। ঘটনা হচ্ছে আমাকে অন্তত আমার উপরে যতটা আঘাত আসছে তার চাইতে আঘাত বেশি গেছে গুরুর উপর। এই মানুষটাকে যে পরিমাণ মারা হয়েছে, তারপর আমার ওয়াইফ, ওকে টার্গেট করা হয়েছে যে ও কি পোস্ট দিছে, আমাদের টিচাররা কি পোস্ট দিছে, প্রত্যেকটা টিচারের পোস্ট ওদের সামনে ছিল। এবং আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে এই ইনফরমেশনটা, আমাদের ইন্টারনাল ইনফরমেশনটা আমরা যখন টের পাচ্ছিলাম যে আসলে আমাদের উপর কি হচ্ছে, সানি যতটা চর খাইছে, সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে, আমার সারা জীবনের বেতের, আমাকে ফিজিক্যালি যে পরিমাণ মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে। তারপর আমার হ্যান্ডকাফ লাগানোর পর থানার হাজতে দেখা হলো। থানার হাজতে যাওয়ার পরে, হাজত তো জীবনে দেখি না যে হাজত জিনিসটা কেমন, এমন হাজত জিনিসটা যে কি এটা তোমরা মুভিতে দেখতাম। জীবনের রিয়েল লাইফে বেল্ট খোলো, পকেট থেকে সব বাইর করো, মানি ব্যাগটা নিলে সব বাইর করে একদম বডিটা সহ একটা নিথর বডি, যে বডিটাতে মারা হয়েছে, হ্যান্ডকাফটা খুলে হাজতে দিয়ে দিল। হাজতে দেওয়ার পরে আমি শুয়ে পড়লাম। রিপন স্যার
রিপন স্যার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে হচ্ছে কি। উনি তখন আল্লাহর কাছে একটা দোয়া করতেছিল, স্যার আপনি একটু সহ্য করেন। ততক্ষণে আমার অবস্থা কাহিল, মানে আমি আমার হাত নড়তেছিল না। এমন সময় থানার ভিতরে আমাদের জন্য দুপুরের খাবার আসে। তো দুপুরের খাবার দিছে ভাত আর কি জানেন, মুরগির মাংস আর আর হচ্ছে কিছু একটা শাক। তো আমার মনে হচ্ছিল যে সার্ভাইভাল ক্যাপাসিটি, যে এই মুহূর্তে সার্ভাইভ করতে হবে। আমার তো পিটাইছে, সানিরে পিটাইছে, সানির হাত এখনো দাগ আছে, আমার পায়ে তো দাগ আছেই। বলতে চাচ্ছিলাম না কথা, কিন্তু ইনফ্রন্টে চলে আসতেছে। এরপরে হাত দিয়ে কোনো মতো খাইলাম। খাওয়ার পরে এখানে কতক্ষণ সানি স্টে করলাম স্যার? 2 ঘন্টা। হ্যাঁ, 40 মিনিট করে ঘোরাঘুরি করেছি। তারপরে আমাদের ওইখানে প্রায় 2 ঘন্টা, 3:30 4টা পর্যন্ত হ্যাঁ 3:30 4টা পর্যন্ত আমরা থানার হাজতে ছিলাম। আমার এই যে অফিসের যত স্টাফ এখানে আছে, ক্যামেরাটা ঘুরে দেখা যাবে এখানে অন্তত 20-25 জন আছে। কেউ আমার এই অফিসের স্টাফরা পর্যন্ত এই গল্প জানে। আমি আজকে লাইভে এই সকল টিচার আমার এই টিচার এনারা কেউ জানে না কিন্তু গল্প। আমি 7:30 লাইভ করবো বলছিলাম, 7:30 লাইভ করবো বলছিলাম না, আমার এখানে আসতে দেরি হয়েছে। এনাদের কাউকে আমি কিছু বলতে পারিনি, আমার 7:30 লাইভ করবো দেরি হয়ে গেছে। এই স্টোরিটা আমি এখনই বলতেছি, মানে এটা একদমই হচ্ছে মানে এই মুহূর্তে বলা স্টোরি। এটা মানে লাইভে আমি বলতেছি, আমার টিচারও শুনতেছে স্টোরিটা। হ্যাঁ, কারোর মধ্যে শেয়ার করিনি, সুযোগই হয়। তো গুলো অনেক বলতে ইচ্ছা করতেছে। বলে হালকা হতে পারবেন, বলে ওকে। থানার হাজতে তখন কয়টা বাজে গুরু? 4:30। হ্যাঁ 4:30 আমাদের থানার হাজত থেকে বাইর করলো, হাতে হ্যান্ডকাফ। মানে নিজের মনে হইতেছিল এটা কি প্রথম, মানে হ্যান্ডকাফ লাগায় এই বের হোক। বের করলো, বের করার পরে আমাদের 3 জনের ছবি তুললো। আমাদের হ্যাঁ ভুল হলে আপনি একটু মনে করে দিন। 3 জনকে থানার হাজত থেকে বের করে আমরা একটা ছবি তুললো। আমি ছবি তোলার পরে তখন নরসালতে শাহেদ ভাইয়ের সাথে আমার দেখা, আর সানির ফুফু ছিল তখন। অলমাইটি প্লেসে ওনাকে আল্লাহ পাঠাইছে সামহাউ, এবং উনি আমাদেরকে, আমার মনে হয়েছে যে সামবডি ইজ দেয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদেরকে কি করলো, থানা হাজত থেকে প্রিজন ভ্যানে ঢুকে পাঠিয়ে দিল। আমরা তো কিছু বুঝতেছি না কোথায় যাচ্ছি। প্রিজন ভ্যান থেকে আমাদের 3 জনকে নিয়ে ঘুরে আবার একটা কতক্ষণ গিয়ে ইউটার্ন নিয়ে আবার থানায় ডিসি নিয়ে যাচ্ছিল সম্ভবত রিভাইজ করার জন্য, আরেকবার অ্যাসল্ট করার। হ্যাঁ না, তখন আমরা তো কি মনে হচ্ছিল ডিসি অফিসে যাচ্ছিল। ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমাদের ধারণা ছিল না ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল। কারণ আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যখন আমাকে অ্যাসল্ট করছিল, ওই সময় হচ্ছে ওরা ফেসবুকে দেখছিল যে স্টুডেন্ট জড়ো হয়ে গেছে এই কাজীপাড়া এবং এই 12 নম্বর সাইডে, 14 নম্বর সাইডে, 1 নম্বর সাইডটা ফাঁকা আছে। সেই জন্য তারা আমাদেরকে অ্যাসল্ট করাটা বন্ধ করে দেয়। ওই মুহূর্তে অ্যাসল্ট করাটা বন্ধ করে দিয়ে উঠে যায় আমাদেরকে হাজতে দিয়ে দেয়। তারপর তারা ওইখানে ইয়েতে চলে যায়, ডিসি অফিসে চলে যায়, এবং সেখান থেকে কল করেছে। এটা আমি বলতে শুনেছি, যখন আমাদেরকে বের করছিল বলছিল যে আমরা ডিসি অফিসে যাবো, এবং আমাদেরকে ডিসিতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এর আগে যাদেরকে এই ধরনের করা হয়েছে তাদেরকে ডিসি অফিসে পুনরায় নিয়ে অ্যাসল্ট করা হয়েছে। সো ওইখানে সম্ভবত ওরা স্টুডেন্ট কন্ডিশন খারাপ দেখে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে ফেলেছিল সম্ভবত, আমার যেটা মনে হয় ওইটা অবজার্ভ করতে পারিনি। তো ব্যারিকেড দিয়ে ফেলার কারণে তারা গাড়িটা ঘুরে নিয়ে পুনরায় থানায় ব্যাক করে আবার থানায় ব্যাক করার পর তখন আমরা তো টেনশন যে ঘুরে থানা থেকে তখন কতক্ষণ গাড়িটা চলছে? 10 মিনিট, 15 মিনিট গাড়িটা গেল। গাড়িটা গিয়ে আবার ঘুরে হচ্ছে আবার থানা থেকে আসার পরে বাকি যে 3 জন, আমাদের টোটাল 6 জন, আমাকে গ্রুপে সানিকে নেওয়ার পরে বাকি 3 জনকে নিয়ে এবার চলে গেল ডিরেক্ট ডিবি অফিস। তো ডিবি অফিসে যাওয়ার পর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ডিবি অফিস আমাদেরকে রিসিভ করলো এবং তারা আমাকে চিনতে পারলো। ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা আমাকে চিনতে পারছে যে আপনার ক্লাসটা আমার মেয়ে দেখে, আপনার ক্লাসটা আমার ছেলে দেখে। এবং আমার কাছে তখন রিলিফ লাগতেছিল, আমাদের সবার কাছে, যে মানে আমরা একটা হ্যাপি ফিল করতেছিলাম যে আমরা মনে হয় একটা ভালো জায়গায় আসছি। ভবিষ্যৎ একেবারে আননোন ছিল আমাদের, যে আমাদের সাথে কি হবে। ডিবি অফিসের লোকজন বলতেছিল যে আপনারা এখানে কিভাবে, মানে আমরাও তখন খুলে বলতে পারছিলাম না। তো ডিবি অফিসে আমরা এটা ভয় ছিল যে আমাদেরকে পুনরায় মারধর করা হবে, কিন্তু সারপ্রাইজিংলি ডিবি অফিস আমাদের প্রথমে প্রোফাইলিং করবে। প্রত্যেকের এভরি সিঙ্গেল ডেটা ইনপুট করা হচ্ছে। প্রত্যেকে আমার এক একজনের ডেটা ইনপুট করতে মিনিমাম 20 মিনিট।
20-25 মিনিট করে, তো 6 জন মানুষের 1 ঘন্টা 20 মিনিট আমরা শুধু এক জায়গায় বসেছিলাম এই বডিতে আঘাত নিয়ে। ওয়াশরুমে যেতে গেলে হ্যান্ডকাফ করে, ওয়াশরুমে নিয়ে যায় হ্যান্ডকাফ করে নিয়ে আসে। এই অবস্থায় প্রোফাইলিং করতে করতে প্রোফাইলিং শেষ হলো কটায়? 10:30টায়। হ্যাঁ, বলা যাচ্ছে না, 10:30টায়। এখন এরপরে ওইখানকার কর্মকর্তা যখন দেখলো যে আমাদের উপর এরকম আঘাত করা হয়েছে, তখন উনি আল্লাহর কি মানে অশেষ কৃপা, উনি ওই ডিবি অফিসার যিনি হচ্ছেন ট্রিটমেন্ট দেন, ওনাকে নিয়ে আসা হইলো, আমাদেরকে অয়েন্টমেন্ট দেওয়া হইলো, আমাদেরকে ঔষধ খাওয়ানো হইলো। আমাদেরকে ডিবি অফিসে ফার্স্ট এড দেওয়া হচ্ছে। প্রাইমারি ডিসকাশনের পরে আমাদেরকে সাইবার ইউনিটে শিফট করছে। প্রথমে আমরা ছিলাম ক্রাইম ডিভিশনে। ক্রাইম ডিভিশনে আমাদের ডেটা এন্ট্রি করা হয়েছিল। সেখানে ডেটা এন্ট্রি শেষ করে আমরা প্রায় 10:45 এরকম টাইমে সেখান থেকে আমাদেরকে একটা সাইবার ডিভিশনে শিফট করা হয়। সাইবার ডিভিশনে সেখানে তারপর থেকে আপনি বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, তখন আমাদেরকে বলা হইলো যে যেদিন মেট্রো রেল ভাঙা হইলো সেদিন ছিল শুক্রবার 19 তারিখ। তো আমরা তো আমাদের ঘটনা সানিকে বললেন আপনারা কই ছিলেন, আমরা বললাম আমরা তো আন্দোলনে, আমরা তো কোনোদিন কোনো স্টুডেন্টকে বলি নাই যে তোমরা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করো, আমরা এটা কোনোদিন স্টুডেন্টকে বলি না। ইভেন আমরা স্টুডেন্টকে এটা বলেছি যে তোমরা গুজব ছড়াও না, তোমরা এমন কিছু করো না যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়, আমরা এই আহ্বান করেছিলাম। ডিবি অফিস যখন দেখলো আমাদেরকে এইরকম মারা হয়েছে, তখন আমাদেরকে একটা কথা বলছিল যে যেদিন মেট্রো রেল ভাঙা হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন। তা আমি বলছি, আমি এবং আমার সব টিম মেম্বারদেরকে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে স্যার আমরা 19 তারিখ সবাই বাসায় ছিলাম। তখন ডিবি এডিসি স্যারকে আমার সালাম, স্যার যদি আমার এই লাইভ দেখে থাকেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। উনি তখন একটা কথা বলছিল, থাকেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিলিজ হয়ে যাবেন, রাইট গুরু? Right. এবং আমি তখন ক্লিয়ার করে বলেছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার টিম মেম্বারদের কেউ 19 তারিখ শুক্রবার সারাদিন কেউ বাসা থেকে বেরোয় না। তখন আমার ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ সবার নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পর ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে চেক করে দেখলো যে আমি আমার বাসার দিকে ছিলাম, রাজ সবাই সবার বাসার দিকে ছিল, আমাদের 10 নম্বরের কোনো ইনভলভমেন্ট ছিল না। তখন আমরা একটা রিলিজ পাইলাম যে আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এবং একটা ওই পর্যায়ের কর্মকর্তা থেকে যখন এই কথাটা আসছে তখন আমার মনে একটা রিলিফ পাইলাম। আমি তখনও ফিল করতেছিলাম গুরু মনে হয় একটু আমরা মানে ছাড়া পাবো, আমরা ছাড়া পাবো। তখন রাত বাজে তখন 2:30, তখন আমাদেরকে একটু খেতে দিছে, আমাদেরকে একটু ভাত খেতে দিছে, আমাদেরকে সবজি তরকারি দিয়ে ভাত খেতে দিছে। আমাদের কাছে মনে হয়েছে যে সামবডি সেভড আওয়ার লাইফ। 6 জন মানুষ ভাত খাইলাম, আমাদেরকে আপ্যায়ন করা হলো। এমন সময় থানা থেকে লোক আসে, ডিবি আর থানা তো দুইটা ডিফারেন্ট অথরিটি। হ্যাঁ, তো ডিবিতে আমরা যখন ছিলাম তখন থানার লোকজন আসলো, যারা আমাদের ইনভেস্টিগেশন অফিসার ছিল তারা আসলো। আসার পরে এইবার ডিবির কর্তৃপক্ষ জানালো যে তোমরা ওনাদেরকে অ্যাসল্ট করেছো, তোমরা ওনাদেরকে মেরেছো, এটা তোমাদের দায়িত্ব, তোমরা ওনাদেরকে ট্রিটমেন্ট করবে। একটু হয়েছে, প্রথমে তারা থানাকে কল করার পরে থানা রেসপন্ড করে নাই। রেসপন্ড করেনি, তখন তারা আমাদেরকে নিয়ে রওনা দিচ্ছিল থানার দিকে। পরে সব থানায় ব্যাক করে দিচ্ছিল আর কি। থানায় ব্যাক করতে গিয়ে কিছু দূর পর্যন্ত আগারগা পর্যন্ত নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আগারগা পর্যন্ত নিয়ে এসে তারা রাস্তার পরিস্থিতিটা ভালো মনে হয়নি তাদের কাছে মনে হয়েছে যে সামনে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে আছে বা কিছু একটা সমস্যা হবে। তারা ব্যাক করে ডিবি অফিসে নিয়ে যায় আমাদেরকে। ডিবি অফিসে নিয়ে গিয়ে তারপরে থানাকে স্ট্রিক্টলি চার্জ করে যে আপনারা মেরেছেন, মূলত যেটা তারা বলছিল আর কি, যে আপনারা মেরেছেন, আপনারা অ্যাসল্ট করেছেন, আমি যেভাবে অ্যাসল্ট করেছেন তাতে যদি আমাদের কাছে প্রত্যেকটা পিকচার আছে, সবটা জায়গায় ক্ষত পিকচার আছে। সো যেহেতু অ্যাসল্ট করেছেন তো এটা দায়িত্ব আপনারাই নেবেন, এটা আপনারা নেবেন, থানাকে এভাবে জানানো হবে। এটা ঠিক আছে, আপনারা কেউ ভয় পাবেন না, ঠিক আছে আমি যেটা বলছি এটা ঠিক আছে, আমি বুঝি, আমি আইন যথেষ্ট ভালো বুঝি, আপনারা কোনো ভয় পাবেন না, কেউ কোনো ভয় পাবেন না, লেট মি সাইড। ঠিক আছে, তারা বললো জাস্ট যিনি ডিবি কর্মকর্তা ছিলেন সামহাউ উনি পরিচয়টা গোপন করে গেছেন। উনি আমাকে চিনতে পেরেছেন, আমি ওনাকে চিনতে পেরেছি। আমি এখন পর্যন্ত কাউকে বলিনি, এই বললাম মাত্র, উনি আমাকে চিনতে পেরেছেন। তো এনিওয়ে উনি বলছিলেন যে হচ্ছে এইভাবে যে মাসে তো কিছু যদি হয়ে যায় এটা থানাকে দায়িত্ব নিতে হবে, আমরা এটা দায়িত্ব নিব না। এমনকি উনি ক্রাইম ব্রাঞ্চকেও বলছিলেন যে কেন এটা রিসিভ করা হলো কেন এই পরিস্থিতিতে, তো পেশেন্ট মানায় ছেড়ে দিয়েছে, এটা তো রিসিভ করার কথা না, কারণ কে দায়িত্ব নেবে। তখন বললো যে হচ্ছে ওনাদেরকে থানাতে নিয়ে যেতে বললো। থানা রেসপন্ড না করে ওনারা নিয়ে আসলেন, আগারগা পর্যন্ত নিয়ে এসে ওনারা ব্যাক করলেন ডিবি অফিসে। ব্যাক করার পরে থানাকে খুব স্ট্রিক্টলি চার্জ করলেন। যদিও উনি এডিসি, থানা এখানে মিরপুরের ডিসিকে চার্জ করা হলো। তো চার্জ করা হলো, যখন ডিসিকে চার্জ করা হলো তখন ডিসি বুঝতে পারলেন যে ওনাকে পাঠাতেই হবে, লোক পাঠাতে হবে থানা থেকে। তখন এখানে সেকেন্ড অফিসারকে পাঠালেন। সেকেন্ড অফিসার গিয়ে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করলেন এবং তারা সরওয়ার্দী হসপিটালে আমাদেরকে আবার ফার্স্ট এড দেওয়া হলো, কিছু ওষুধপত্র দেওয়া হলো। ওষুধপত্র দেওয়ার পরে ওনারা নিতে পারলেন। তারপরে ওনারা পরিস্থিতি বুঝলেন যে থানাতে খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি ওনারা বুঝতেছিলেন, যে কারণে রাস্তায় স্লো হচ্ছিলেন বারবার। তারপর থেকে ফাঁকছে বাবার বলবো।
তখন ডিবি অফিসে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিল। রাত তখন 4:30 বাজে। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই তো বলেছি সরাসরি পরে হসপিটালে গেলাম। ডিবি অফিস থানাকে বাধ্য করছে, থানা কর্তৃপক্ষ আমাকে এবং সানিকে, যেহেতু আমরা মারাত্মক ভাবে তখন মানে আমাদের বডিতে জখম, সৌরদা হসপিটালে নিয়ে গেল, হ্যান্ডকাফ লাগায় সৌরদা হসপিটালে গেলাম। ফাইল চেক হইলো, তারপরে হচ্ছে আমাদেরকে ইনজেকশন দিল, রোলেক আর সার্জেল, আই গেস রোলেক আর সার্জেল ইনজেকশন দিল। তখন আমার মানে ইনজেকশনটা আমার দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে সামথিং হ্যাপেন, আমার পুরো পৃথিবীটা ঘুরতেছে। আমি বললাম অফিসারকে যে আমার রেস্ট দেন, আমাকে একটু 10 মিনিট ঘুমাতে দেন। প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড এবং সেন্সলেস হয়ে গেছিলেন। ফরগট থেকে আমি বলি, উনি সেন্সলেস হয়ে গেছিলেন, দাঁড়ায় থাকা অবস্থায় সেন্সলেস হয়ে গেছিলেন, পাশে সেন্সলেস হয়ে গেছিলেন, উনি পড়ে গেছে। দুই কাছ থেকে 2জন পুলিশ ধরেছে। আমি বললাম যে তাড়াতাড়ি বেডে শুয়ে দেন। উনি ওই জিনিসটা উনি বলতে পারছেন না, মনে হয় না মনে আছে ওই সময়। আমি পরে আমি শুইছি, আমার শোয়ার পরে একটু পর আমি উঠলাম। ওঠার পরে সোহরাওয়ার্দী হসপিটাল থেকে আবার ডিবি অফিসে আনা হলো। তখন অলমোস্ট রাত 2:30-3টা বাজে। তখন একটা ল্যাপটপের সাহায্যে থানার একজন আমাদের ফিঙ্গারপ্রিন্টটা নিলেন, সমস্ত ডিটেইলিংটা নিলেন 6 জনের। এটা নিতে 4:30 বাজে। তখন রাত 4:30, প্রায় ফজর আজান। এটা কখন স্যার আজান দিয়ে ফেলছে? এটা হচ্ছে 4:45 মানে অলমোস্ট 5টা, বুধবার রাতে। এটা হচ্ছে বৃহস্পতিবার হয়ে গেছে, বুধবার দিবাগত বৃহস্পতিবার ভোর। আচ্ছা, বৃহস্পতিবার ভোর। তখন আমাদেরকে 4:30টার সময় এই ডিবি হাজতে নেওয়া হলো। ডিবি হাজতে নেওয়ার পরে আমাদেরকে ডিবি হাজতে এক একজনকে এক এক সেলে দিল। আমরা কোনো মতো ঘুমাইলাম। আমি 3টা ঘন্টা ঘুমাইলাম, কোনো মতো ঘুমাইলাম। একটা ছোট একটা সেলের মধ্যে 20-25 জন মানুষ আটকা। এমন একটা জায়গায় একটা ঘুমানোর জায়গা পাইছি, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক রহমত, যে একটা ঘুমানোর জায়গা পাইছি। তো ডিবি অফিসের হাজতে নিচ তলায় আমি একটু ঘুমাইলাম। সকাল কয়টা বাজে? পৌনে 8টা, 7:45। এমন সময় থানার ওই লোকজন এসে, এই আপনারা উঠেন। আমাদেরকে উঠে এই প্রিজন ভ্যানে ঢুকে আমাদেরকে কোর্টে চালান করে দিল। কোর্টে জজ কোর্ট, এই জজ কোর্টে আমাদের চালান করে দিল। আমাদেরকে ঢুকালো গারদে। কোর্টের নিচে একটা জায়গা থাকে যেখানে সকল আসামিকে একসাথে রাখা হয়, সেটা হচ্ছে গারদ। তো প্রথম গারদে আমরা যখন ঢুকলাম, আমরা 6 জন। আমাদেরকে নাস্তা দেওয়া হলো। তখন মানে মনে হলো মাশাআল্লাহ, আল্লাহ মানে কি পরিমাণ রহমত। আমাদেরকে নাস্তা দিল, কি একটা কেক, একটা রুটি। খাওয়ার পর ছোট কলা, একটা ছোট সাইজের একটা কলা পানির বোতল দিয়েছে। আমি মানে খুবই হ্যাপি যে আল্লাহ মানে কষ্ট হ্যাঁ একটা অনুভূতি। আমি তো বুঝতে পারি না গারদ জিনিসটা কি। বোঝা শুরু করলাম ঠিক 2 ঘন্টা পর থেকে। এই যে আস্তে আস্তে লোক আসা শুরু করলো, যত ধরনের আসামি, সব কত লোক হবে? 200-250 উপরে একটা রুমের মধ্যে 200 জন লোক। শ্বাস নিতে পারতেছিলাম না, বুঝতে পারতেছিলাম না যে কোথায় আসলাম। আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আল্লাহ এখান থেকে একটু বের করো। আমরা তো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি হবে। ওই ভিড়ের মধ্যে ওকালতনামা আসলো। তখন সাইন করে বুঝতে পারলাম যে ওকালতনামা হচ্ছে এমন একটা জিনিস যেটা উকিল, যে আইনজীবী বাইরে আছে, উনি আমার জন্য লড়বেন। তো সেই ওকালতনামায় সাইন হলো। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের পরিবারের কেউ না কেউ বাইরে অপেক্ষা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে। তো ততক্ষণ হচ্ছে বৃহস্পতিবার সকাল 10:30। আমাদেরকে অ্যারেস্ট করলো হচ্ছে বুধবার সকাল 11:15। তার মানে 24 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। 24 ঘন্টায় আমরা থানার হাজত থেকে, ডিবির হাজত থেকে সিএমএম কোর্টের দাঁড়াবো। তো ওকালতনামায় সাইন হওয়ার পর আমাদেরকে এক এক করে লাইন নিয়ে গেল, নিয়ে প্রিজন ভ্যানে আবারও প্রিজন ভ্যানে। ওকালতনামাগুলো আসতেছিল মানে একটু অলৌকিক ভাবে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ছিল না। মানে আমরা তো 6 জন ছিলাম একসাথে। সবার ফার্স্টের ওকালতনামা আসলো রিপন স্যার। সবার ফার্স্টের ওকালতনামা আসলো রিপন স্যার। আমরা একটু সারপ্রাইজ হইলাম, আবার কিছুটা শকিংও ছিল যে কি হইলো। স্যার একটা আসার পরে রাজ ও হচ্ছে একটা পুলিশের সাহায্যে বললো যে ও তো ছোট, ও খুবই চিন্তিত ছিল, ও কাঁদতেছিল একটু পর ও সাইডে যায় কাঁদে। সবচেয়ে বেশি মানে মেন্টালি যদি অসুস্থ আমরা কাউকে বলি, সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে হচ্ছে রাজ, রিপন স্যার এবং আমাদের এমডি স্যার। রাজ এবং রিপন স্যার প্রথম 2 দিন প্রচুর কাছে। তো এক এক করে ওকালতনামা আসতেছে। এরপরে এমডি স্যারের ওকালতনামা আসলো, সবার শেষে আসছে ফাহাদ স্যারের ওকালতনামা। আমাদের কাউকে কোর্টে উঠায়নি, শুধু কোর্টে নিয়ে গেছিল রাজকে যখন কোর্টে নিয়ে গেছে, তো ওকে কোর্টে নিয়ে গেছিল। ওকে যেভাবে হ্যান্ডকাপ নর্মালি সামনে বাঁধলেও না ওই ফিলটা হয় না, আমি দেখতেছিলাম। তখন ফার্স্ট আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে।
যখন আমি রাজের হ্যান্ডকাপটা পরানো দেখছি, 2 হাত পিছে দিয়ে এমন ভাবে বাঁধতেছে যেন মনে হইতেছে আমার ভাইটা কি সন্ত্রাসী, মনে হয় 20টা মার্ডার করে আসছে। ওকে পিছনে এমন ভাবে হাত বাঁধতেছে, বেঁধে ওকে তখন নিয়ে গেল কোর্টে নেওয়ার পরে বাইরে এসে ওর হচ্ছে আমাদের বাইরে যারা ছিল তাদের সাথে দেখা হয়। এর কিছু শর্ট কিছু বিবরণ রাজ একটু বলুন। আচ্ছা, তো আমাকে যখন নিয়ে যায়, তো আমি মনে করছিলাম যেহেতু আমাদের 6 জন একসাথে, মানে আমাদের 6 জনকে একসাথে নিয়ে গেছে, তো আমি ভাবছি যে আমাদের 6 জনকে হয়তো বা মানে উকিলের ওখানে একসাথেই নিয়ে যাবে। তো আমি প্রথমে আমাকে বের করলো, করার পর আমার পিছনে হাত বাঁধলো আরেকজনের সাথে। অনেকটা আমি বললাম যে আমার হাতটা একটু লুজ করে, ঢিল করে, কিন্তু তারা করলো না, অনেক টাইট করে রাখলো। তারপরে আমাকে নিয়ে গেল। এখন নিয়ে যাওয়ার পরে তখন বাইরে অনেক সাংবাদিক ছিল, তারা ছবি তুলতেছিল। তো আমাকে তখন লিফটে ওখানে তারা বললেন, আমার সাথে আরেকটা ছেলে ছিল। তো আমি পুলিশকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আমাকে মানে এই ছেলের সাথে কেন আনা হয়েছে, আমি তো আমার সাথদের সাথে আসছি, আমি সাথদের সাথে যাবো। পুলিশকে তখন আমাকে বলে না, তোমাকে একসাথে যাবে না। বললাম না, আমি তো সাথদের সাথে আসছি, আমাকে খালি একটু বলে যে আমাকে এই ছেলের সাথে কেন, আমাকে সাথদের সাথে নিয়ে যাবে। তো আমাকে পুলিশ বলে বেশি কথা বলবো না, চলো। তো এই বলে আমাকে ওনারা 5 তলায় নিয়ে গেল। 5 তলায় নিয়ে যাওয়ার পরে আরো একতারা বলে যাবে উপরে উঠলাম। ওঠার পরে আমি কাউকে খুঁজে পাই না। পরে পিছন থেকে দেখলাম একটা মানে আমাদের পরিচিত ভাইয়া, তিনি আসলো। আসার পরে আমি নাম বলবো না, তো কিছুক্ষণ পরে দেখি আমার তাজ ভাই আসছে। তো তাজ ভাই যখন আসছে তখন আমার একটু সাহস পাচ্ছে যে একটু আমার ভাইয়া আছে। মানে কিছুক্ষণ পর দেখি আমার ভাবি আসছে। ভাবি এসে আমার সাথে সামনে কান্নাকাটি করতেছে। তো তারপরে ভাবি আসলো, তারপরে ফাহাদ স্যার আমার মানে আন্টি আসলো, তারপরে নীলা ভাবি আসলো। তো এনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল ফাহাদ স্যার কই, ফাহাদ স্যার কই। আমি ওনাদেরকে বারবার বলতেছিলাম ফাহাদ স্যার আমার সাথেই আছে, কিন্তু আন্টি কোনোভাবে বিশ্বাস করতেছিল না যে ফাহাদ স্যার আমার সাথে নেই, বা না ফাহাদ তোমার সাথে নেই। আমি বললাম না আন্টি, ফাহাদ স্যার আমার সাথেই আছে। তো ওখানে আমাকে প্রায় 5-10 মিনিট অপেক্ষা করানো। আমি তখন অনেক কান্না করতেছি, মানে আমি ভাইয়াকে দেখে আমি খুবই কান্না করতেছি। ওই টাইমে কিছুক্ষণ পরে উকিল আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু করছো না। এর মধ্যে থানাতে পুলিশ আমাকে মানে সাতদেরকে গাড়িতে তোলা আগে পুলিশ আমাকে থানাতে হাজার থেকে তাদের নিজস্ব একটা কক্ষে নিয়ে গেছে। তো নিয়ে যে আমাকে বলছে যে তোমার ফোন আমি চেক করছি, তো তোমার ফোনে আমরা কিছু পাইনি, তোমার ফোনে আমরা কোনো পোস্ট পাইনি, তোমাকে আমরা ছেড়ে দেবো, তুমি টেনশন করো না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ভাবিকে নিয়ে যে ধরে দিতে হবে আমাকে। আমি বললাম কেন ভাবিকে ধরে দিতে হবে? তোমার ভাবি পোস্ট করছে। তারপর ওনারা আমাকে একটা স্ক্রিনশট দেখালো, 15 জুলাইয়ের একটা স্ক্রিনশট, যেটা রিলেটেড কিছু ছিল না। তখন আমি একটু ভয় পেলাম যে আমি ভাবিকে কেন ধরো। আমাকে বলো তোমার বাসার ঠিকানা দাও। তো আমি একটু ঢাকাতে নতুন, আমার বাসার ঠিকানা আমি ওইভাবে জানি না। তখন আমাকে ধমকি দিল না যে বাসার ঠিকানা কেন জানলাম। তারপরে মহিলা পুলিশ রেডি করলো, ভাবিকে নিয়ে আসবে এই জন্য। সেই টাইমে আল্লাহর রহমতে অনেক জোরে বৃষ্টি আসা শুরু করলো, প্রায় আধা ঘন্টা বৃষ্টি থামলো। তো ভাবিকে আর নেওয়া হলো না। তারপরে ভাইয়া আমাকে অনেকে বোঝালো যে কান্নাকাটি করিস না। পরে ভাইয়া 6 তলা থেকে পুলিশ আমাকে যখন বাইরে বের করে মানে কোর্ট থেকে, তখন ভাইয়া আমাকে নিয়ে আগায় দিচ্ছে। পুলিশ ভাইয়াকে বারবার বলতেছে আপনি সরে যান, আপনি কি উকিল? ভাইয়াকে বারবার সরে যাচ্ছে, কিন্তু ভাইয়া যাচ্ছে না। একবার ভাইয়া যায়, একবার ভাবি আসে, দিয়ে আমাকে নিচে নামাই দিল, ভাইয়া আমাকে আগায় দিল। তারপরে আমি যখন ওই আবার স্যার আপনাদের যে রুম, ওই রুমে যে দেখি স্যার আপনারা নাই, তখন স্যার আমার মানে খুবই খারাপ হয়। স্যার আমি বলতেছি আপনারা কই, মানে আমি তো স্যার আপনাদের ছাড়া তো আমি তো গেছি স্যার, আপনাদের পেয়ে তো আমি একটু শ্বাস পেয়েছি, ওখানে আমরা আপনাকে পাইনি স্যার। তারপরে কিছুক্ষণ পর আমাকে গাড়িতে তুললো, তুলে নিয়ে আসা মানে আমাকে কারাগার নিয়ে আসা হলো। এই সিচুয়েশনের পর এরপরে এই ঘটনার পর তখন আমাদের সবাইকে প্রেজেন্ট ভ্যানে নিল। মোটামুটি এই হচ্ছে সিনারি। এটা হচ্ছে ও তো একটা পার্ট বলছে, এখানে আরো মানে বললে অনেক হয়ে যাবে, এখন বলতে চাচ্ছি না, শর্টার হচ্ছে। এরপরে আমাদেরকে সিএমএম কোর্ট থেকে সবাইকে একসাথে করে কেরানীগঞ্জ যখন আমরা আসলাম, মানে দেখলাম কেরানীগঞ্জে তখন সুন্দর একটা যে ওয়া, আমাদের কাছে মনে হইলো মাশাআল্লাহ কোথায় আসলাম, সুন্দর জায়গা। এটা পার্কে ঢুকলাম, হঠাৎ করে পার্কে ঢুকলাম, মন ভালো হয়ে গেল। কিসের মধ্যে মানে ততক্ষণে জীবনের আশা তো গেছেই, কোথায় যাচ্ছি তার তো কোনো ঠিক ঠিকানা নাই, জীবনের আশা তো গেছে। এখন আমি আর সানি একবার আমার সাথে গুরুর হ্যান্ডকাপ, একবার আমার সাথে রিপন সাথে এখনো কথা বলেন। রিপন স্যার আপনি জাস্ট কোন জায়গা থেকে বলুন আমাকে একটু বললেন, আপনি জেলখানা গল্পটা বললেন। তো আমাদেরকে জেলখানায় যখন ঢুকাল, জীবনে তো ওই রোডে 50 বার গেছি আসছি মামা রোডে, কিন্তু এইটা যে এখানে যে আলাদা একটা গল্প আছে, একটা আলাদা জগৎ আছে, এটা প্রথম দেখলাম। তো সুন্দর ফুলের বাগান ঢুকলাম। ঢোকানোর পর সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে যে ব্যাঙের মতো করে বসে রাখা, প্রতিটা মোমেন্টে ব্যাঙের মতো করে বসে রাখা হয়। নিজেরা কয়েদি ফিল হচ্ছিল, নিজেরা মনে হচ্ছিল আমি একটা দাগে আসামি। ততক্ষণে বুঝে ফেলছি যে মানে জেলে ঢুকতেছি মানে কবে বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে আমি আসলে কয়েদি, আমি জেলের আসামি, আমি কয়েদি।
ফিল হয়ে গেছিল, মান সম্মান, কে কি বলতেছে, তৃতীয়কারী ছাড়া তো কোনো শব্দ নাই। হ্যাঁ, যারা দেখে সালাম দেওয়ার কথা দিনে 5 বার, এরা তৃতীয়কারী করতেছে, এটা গায়ে লাগাতে পারছি না, এবং গায়ে লাগানো থেকে শুরু করে অফ করে দিছি, এই বস, কথায় কথায় এই বস। এই যে একটা সিচুয়েশনের মধ্যে প্যান্ট খুলে প্যান্টের থেকে যত টাকা পয়সা নিয়ে শুধু বডিটা নিয়ে জেলখানার মধ্যে ঢুকেছে। ঢুকানোর পর সবচাইতে বাজে অভিজ্ঞতা হচ্ছে জেলখানার যে বিল্ডিং গুলা, এক একটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম আছে, এবং সবচেয়ে নিচের যে সেলটা, এই সেলটার নাম হচ্ছে আমদানি। জেলখানার আমদানি মানে আমরা হইলাম নতুন ইনপুট। একসাথে একটা রুমে 77 জনকে ঢুকানো হলো। ভয়াবহ অভিজ্ঞতা, বলে শেষ করা যাবে না। ওই রুমের মধ্যে এই একটা ড্রেস পরে আমরা সবাই সেম ড্রেসে বুধবার থেকে শনিবার পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন একই ড্রেসে একই অবস্থায় আমরা ছিলাম। আমদানির ভিতরে ঢুকে জেলের ভিতরের জীবনটা কি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে এটা কি জীবন। যে গেছে কেবলমাত্র সে জানে, এটা বলে বোঝানো যাবে না যে জেলের ভিতরে কি হয়। একটা ছোট টয়লেট, এই টয়লেটের মধ্যে 77 জন মানুষ ঢোকে। 77 জন মানুষ, এটা তো 77 জন কম ছিল। আমরা শুনছি ওই জেলখানার ভিতরে 120+ মানুষ ছিল। এই 120+ মানুষ একটা জায়গার মধ্যে ঘুমায়, একটা জায়গার মধ্যে ঘুমায়। এই যে আঙ্গুলগুলো থাকলে যেরকম থাকে না, একটা বডির সাথে আরেকটা বডি আমরা লেগে থাকে, এমনি মানুষ ঘুমায়। না ঘুমাইলে এই পাশের জনেরও জায়গা হয় না, এই পাশের জনেরও জায়গা হয়। তো জীবনে এরকম যে বিছানা 3 বার ছেড়ে আমরা ঘুমাই, সেখানে যখন এইখানে ঘুমাইতে হচ্ছে, এই মানুষগুলো যখন ঘুমাচ্ছে, তখন একটাই আশা ছিল যে 4-6টা মানুষ তো একসাথে আছে। এবং আরেকটা জিনিস ভেবে আনন্দ পাচ্ছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া করতেছিলাম যে এত অত্যাচারের পরেও গুলি খাই না, এবং আমরা মানে আমার হাড্ডিগুলা ঠিক আছে। তো যেখানে যখন গেল ততক্ষণে তো খাওয়া দাওয়া, ওই যে ডিবি অফিসে দেখাইছি, তারপরে আর হচ্ছে যে গালো দেখাইলাম, এরপরে আর কিন্তু খাওয়া দাওয়া নাই। আমদানিতে যাওয়ার পরে আমাদের প্রথম খাবার কি দিল? খিচুড়ি। উফ, মানে জেলখানার যে প্লেট, হ্যাঁ, ভিক্ষুক যে ভিক্ষা করে না, ওই প্লেটের চাইতে ওই প্লেটটা খারাপ। এই প্লেটের মধ্যে আমাদের 6 জনকে দিল খিচুড়ি। দেখে মনে হইলো কি সবাইকে খিচুড়ি দিছে। ওরে লাইন কি সিরিয়ালি যাইতে হয়, এবং কেউ কেউ পায়ও না। হ্যাঁ, এই অবস্থায় আমরা খিচুড়ি খাইলাম। কি মনে হইলো কি খাইছি, মানে কিছু একটা গেছে মুখের ভিতরে, কিছু একটা গেছে। আলহামদুলিল্লাহ আমরা বলছি। প্লেটের দিকে তাকায় খাওয়া তো দূরের কথা, চোখ বন্ধ করে শুধু গিলছে। এরপরে আসলো ঘুম। না করুন, ঘুমানো ছাড়া তো উপায় নেই, হাঁটার তো কোনো সিস্টেমই নেই। একটা জায়গা, আমার বডিটা যতটুক, এতটুক জায়গা আমার জন্য বরাদ্দ। আমার বডিটা যতটুক, আমার বডিটা 6 ফিট, আমার জন্য 6 ফিট জায়গাটাই আছে। এর চেয়ে বেশি 1 ইঞ্চি জায়গা ডানে বামে নেই। আমার ডানে রাজ ঘুমাইছে, আমার বামে হচ্ছে সানি ঘুমাইছে, সানির উল্টা পাশে গুরু ঘুমাইছে, গুরুর ডান পাশে রিপন স্যারের মাঝখানে এমডি স্যার। আমরা 6 জন চিপকাইয়া, যে বস্তা রাখে না, ইলিশ ফ্রাই, চিত হয়ে শুলে জায়গা হয় না, এমনি শুইতে হয়। তো আমি ডান কাত, আমার পাশে হচ্ছে সানি ডান কাত, সানির পাশে আরেক আসামি ডান কাত, তার পাশে ইলিশ ফ্রাই করে করে আমরা ঘুমাইছি। তো ঘুমাইতে ঘুমাইতে এই অবস্থা। এরপর এই সিচুয়েশন, এই তো একটু করে বললাম। হ্যাঁ, এইবার একটু বলে নেই, সেটা হচ্ছে যে ফাহাদ সাহেব যে খাচ্ছিলেন, ওনার 2 হাতে থিকনেস প্রায় ডাবল অথবা প্রায় ট্রিপলের কাছাকাছি ছিল থিকনেস। ওনার জেনারেল যে থিকনেসটা ডাবলের চেয়ে বেশি ছিল, এত পরিমাণ ফুলে গিয়েছিল। আমাদের সবারই হাতে এই থিকনেস ছিল। তো ওনার খাওয়াটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে। সেটা হচ্ছে উনি খাচ্ছিলেন হচ্ছে এই যে 3টা আঙ্গুলকে একখানে করে এইভাবে করে নিয়ে খাচ্ছিলেন, এইভাবে করে নিয়ে খাচ্ছিলেন। উনি কাজ করতে পারছিলেন না, পেরে আমার দিয়ে খেয়েছেন উনি। তো যাই হোক, বলুন এবং স্যার, তারপরে আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া দিচ্ছি, আল্লাহ আমাদের যেখানে নিয়ে আসছে। প্রথমে এটা চিন্তা করতে পারিনি যে কবে আসবো। আমার টিচারদের দেখে এত শান্তি লাগছে যে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, এটা খুব অকল্পনীয় ছিল। তো স্যার একটা কথা অনেকবারই বলতে চাই, সাথে বলতে পারেন, এই যে আমরা বুধবার থেকে যে একদম জেলখানা পর্যন্ত গেলাম, সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমরা ফুল ফ্যামিলি থেকে দিতে আসছিলাম। আমাদের ফ্যামিলি একটা পার্সন জানে না আমরা কোথায় আছি, কিভাবে আছি, হ্যাঁ কখন কোথায় যাচ্ছি এবং সুস্থ আছি কিনা। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা সিঙ্গেল পার্সন এটা ভেবেই এত অস্থির ছিল, উদ্গ্রীব ছিল, এটাই নিতে পারতেছিলাম আমরা। আমাদেরকে মেন্টাল টর্চার করছে। আর একটা কথা বলবো যে থানাতে ফাহাদ স্যার, সানি এবং মরিস স্যারের সাথে যে বিহেভিয়ারটা করা হয়েছে, আমরা এতদিন জানতাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইলি এডুকেটেড পার্সন, সবাই বিসিএস ক্যাডার, তাদের থেকে অনেক ভালো ব্যবহার এক্সপেক্ট করছিলাম, কিন্তু যেটা পাইছি সেটা আমাদের
মানে অকল্পনীয়। শেষমেশ আমার একটা দাবি থাকবে, ফাহাদ স্যার এবং তাদের কলিগদের সম্মাননা পুরস্কার দেওয়া হোক। দয়া করে আপনারা কমেন্টে বলে দেবেন যে কি করা উচিত এবং তাদেরকে মেনশন করে দিন।